আপনারা কি জানেন, যারা এখনো এপিআই সম্পর্কে ভালো রকমের ধারণা রাখেন না, তাদের এআই অটোমেশন জার্নিতে অনেক বেশি সাফার করা লাগতে পারে। তো আজকে আমরা দেখব এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে, তার ভেতরে মেকানিজম, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এপিআই স্ট্যান্ড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। কনসেপ্টটা হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট এনভায়রনমেন্টে দুইটা অ্যাপ্লিকেশন যদি একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে চায়, তখন এপিআই ব্রিজ হিসাবে কাজ করে। লেটস সে একটা অ্যাপ্লিকেশনের আরেকটা অ্যাপ্লিকেশন থেকে ইনফরমেশন দরকার। তো মূলত এই এপিআই থ্রুতেই একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে আলোচনা করতে পারে এবং ইনফরমেশন কানেক্ট করতে পারে। তো এপিআই আমাদের একটা সফটওয়্যার অথবা একটা অ্যাপ্লিকেশন অথবা একটা টুলের একটা ইন্টারফেস ক্রিয়েট করে দেয়, যার থ্রুতে আমরা সব ধরনের ইনফরমেশন এবং আমাদের এক্সপেক্টেড যে ডেটা বা যা কিছু আমরা চাই তা অ্যাক্সেস নিতে পারবো। N8 সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এপিআই। কারণ যেহেতু N8 একটা ব্লু সফটওয়্যার, লাইক N8 এর ইন্টারফেসে আমরা সব ধরনের টুলকে কানেক্ট করতে পারি এবং ওয়ার্কফ্লো বানাতে পারি। কাজেই প্রত্যেকটা টুলকে কানেক্ট করার জন্য আমাদের অবশ্যই এপিআই দরকার। এই- তো মূলত এপিআই কিভাবে কাজ করে? ফার্স্ট অ্যাপ্লিকেশন মূলত কোনো একটা পার্টিকুলার ডেটা সেট অথবা ইনফরমেশন জানার জন্য সেকেন্ড অ্যাপ্লিকেশনকে রিকোয়েস্ট পাঠায়। সেকেন্ড অ্যাপ্লিকেশনের সার্ভার রিকোয়েস্ট কালেক্ট করে সম্পূর্ণ প্রসেসিংয়ের পর আমাদের এক্সপেক্টেড যে ইনফরমেশন আছে তা রেসপন্সের থ্রুতে প্রথম অ্যাপ্লিকেশনে পাঠায়। এই যে প্রসেস, এই ওয়ার্কফ্লোতেই মূলত এপিআই রান করে। তো এর প্রয়োজনীয়তা কি? মূলত দুইটা ডিফারেন্ট টাইপের সফটওয়্যার, ডিফারেন্ট টাইপের কোড লেখার প্রয়োজন পড়ে। তো এই প্রসেসের থ্রুতে আমাদের নতুন করে কোনো কোড লেখা লাগলো না। আমরা ডিরেক্টলি অন্য আরেকটা বা অন্য টাইপের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন থেকে সহজেই ইনফরমেশন বা আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা পেয়ে যেতে পারি। টেক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বহুল ব্যবহৃত এপিআই প্রসেস হচ্ছে রেস্ট এপিআই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কয়েক ধরনের এপিআই রয়েছে, যেমন গ্রাফএইচকিউএল এপিআই, সোপ এপিআই এবং আরো কিছু পপুলার এপিআই রয়েছে, এপিআই প্রসেস রয়েছে, যেমন ফাস্ট এপিআই সহ আরো অনেক কিছু। তো ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বহুল ব্যবহৃত এপিআই হচ্ছে রেস্ট এপিআই। তো আমরা সামনে দেখবো কিভাবে রেস্ট এপিআই কাজ। রেস্ট এপিআই স্ট্যান্ড ফর রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো রেস্ট এপিআই মূলত রিসোর্স বেইজে কাজ করে। লেটস সে প্রত্যেকটা ইন্টারফেস, প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা এলিমেন্টকে রেস্ট এপিআই রিসোর্স হিসাবে কাউন্ট করে এবং তার প্রত্যেকটা ইন্টারফেসকে অ্যাক্সেস করার জন্য একটা এন্ড পয়েন্ট সিলেক্ট করা হয়। লেটস সে আমরা যদি একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করি, সেখানে রয়েছে ইউজার ইন্টারফেস, প্রোডাক্ট ইন্টারফেস এবং অর্ডার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসকে যদি আমরা রিসোর্স হিসাবে কাউন্ট করি, তার এন্ড পয়েন্টকে আমরা ডিফাইন করব স্ল্যাশ ইউজার দিয়ে। যদি এই ইউনিক নামটা পাওয়া যায়, তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশন অবশ্যই ইউজারের ইনফরমেশন বা ইউজারের পেজের যে ইনফরমেশনগুলো আছে সেই সব দিতে বাধ্য থাকবে। এবং যদি আমরা প্রোডাক্ট সার্চ করতে চাই অথবা প্রোডাক্টের ইন্টারফেসটা অ্যাক্সেস নিতে চাই, তখন এন্ড পয়েন্ট হিসাবে থাকবে স্ল্যাশ প্রোডাক্ট। এবং যদি কেউ অর্ডার করতে চায় বা অর্ডারের পেজে অ্যাক্সেস নিতে চায়, তাহলে আমাদের স্ল্যাশ অর্ডার হিসাবে অর্ডার কাউন্ট করতে হবে। আচ্ছা, তো আমাদের আমরা কি কি করি সাধারণত? সেকেন্ড অ্যাপ্লিকেশনে আমরা চাইলে কোনো ডাটা ক্রিয়েট করতে পারি আমাদের নিজস্ব, এবং আমাদের ডাটাগুলো আপডেট করতে পারি, ডাটা অবশ্যই রিমুভ করতে পারি, ইভেন ডাটা আমরা রিট্রিভ করতে পারি বা পার্স করে নিয়ে আসতে পারি। তো এই যে অ্যাকশনগুলো রয়েছে, সেই অ্যাকশন ডিফাইন করার জন্য এইচটিটিপি মেথডের উপর রেস্ট এপিআই মূলত চারটা মেথড ইউজ করে। সেটা হচ্ছে গেট। গেট দিয়ে মূলত আমরা বুঝি, আমরা ডাটা পারচেস করার সময় যে মেথডটা ইউজ করি। পোস্ট হচ্ছে যখন আমরা
নতুন কোনো ডাটা এন্টার করতে চাই অথবা নতুন কোনো ডাটা ক্রিয়েট করতে চাই আমাদের এক্সপেক্টেড সেকেন্ড অ্যাপ্লিকেশনে, তখন আমরা পোস্ট মেথড ইউজ করি। এবং পুট হচ্ছে আমাদের এক্সিস্টিং ডাটাকে যদি আমরা আপডেট করতে চাই তখন ইউজ করি। ডিলিট হচ্ছে বা ডিলিট মেথডটি হচ্ছে আমরা যখন ডাটা রিমুভ করতে চাই তখন আমরা এই ডিলিট মেথড ইউজ করতে পারি। তো HTTP মেথড হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এর উপর বেস করে বানানো মেথড। এই যে আমরা গেট মেথড ইউজ করলাম অথবা পোস্ট মেথড অথবা আপডেট মেথড ইউজ করলাম, তো মেথড গুলো অ্যাপ্লাই করার পর সেকেন্ড অ্যাপ্লিকেশন থেকে কিছু ইনফরমেশন বা কিছু কোড আমাদেরকে দেওয়া হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের এই টোটাল এপিআই কলিংটা কি মানে ভ্যালিড হয়েছে বা কোনো ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলো জানতে আমরা মূলত এই কোডগুলো ইউজ করি। তো প্রথম কোড হচ্ছে 1xx বা 100 সিরিয়ালের কোড। লেটস সে 100 সিরিয়ালের কোডটি হচ্ছে ইনফরমেশনাল, যে আমাদের ডাটা প্রসেসিং হচ্ছে অথবা আমাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হচ্ছে, এই ধরনের ইনফরমেশন গুলো সেকেন্ড অ্যাপ্লিকেশন থেকে আমাদেরকে জানানোর জন্য এই 100 বা 1xx সিরিয়ালের কোড দেওয়া হয়। এবং 2xx এর সিরিয়ালের যে কোড দেওয়া হয় তা মূলত সাকসেস ডিনোট করে। সাকসেস বলতে যদি লেটস সে যদি আমাদের 200 কোড রিটার্ন করা হয় স্ট্যাটাস কোড হিসেবে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে। এবং যদি 201 স্ট্যাটাস কোড দেওয়া হয়, তখন আমাদের ধরে নিতে হবে যে আমরা যে নতুন রিসোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এবং 204 হচ্ছে যে আমাদের এপিআই কলিংটা পারফেক্ট, কিন্তু আমাদের কোনো ডাটা রিটার্ন করা হয়নি বা আমাদের কোনো ডাটা সেকেন্ড অ্যাপ্লিকেশন থেকে আসেনি। 4O হচ্ছে মেইনলি ক্লায়েন্ট এরর। লেটস সে আমি একজন ক্লায়েন্ট, আমি প্রথম অ্যাপ্লিকেশন থেকে দ্বিতীয় অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস নেওয়ার জন্য এপিআই কল করেছি, তখন যদি 400 স্ট্যাটাস কোড দেখানো হয়, তখন আমাদের ধরে নিতে হবে আমাদের ডাটাগুলো ইনভ্যালিড। এবং 4O হচ্ছে আনঅথরাইজড বা আমাদের অথেন্টিকেশন সঠিক হয়নি বা আমি সেকেন্ড অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাপ্লিকেবল না। 403 থাকলে যদি কোনো ডাটা সেকেন্ড অ্যাপ্লিকেশন কনফিডেন্সিয়াল রাখতে চায়, তখন আমাদের সেই ক্ষেত্রে 403 স্ট্যাটাস কোড দেখাবে। তার মানে বোঝা যাচ্ছে এই ডাটা আমরা পার্স করতে পারবো না বা এর কোনো পারমিশন নেই। আচ্ছা, 500 সিরিয়ালের মূলত ডেনোট করে সার্ভার এরর। লেটস সে 500 হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন ইন্টারনাল সার্ভার ক্রাশ করেছে। এভাবে এই কোডগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এপিআই কলিংটা কতটুকু সঠিক হয়েছে এবং আমাদের ব্যাকএন্ডের প্রসেসগুলো ঠিক আছে কিনা। এই স্লাইডে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে লগ ইন পেজ। তো লেটস সে আমরা একটা কোনো অ্যাপ্লিকেশনের লগ ইন পেজে আমাদের ডাটা এন্টার করার সময় মূলত কি ঘটে, আমরা আমাদের ইনফরমেশন যদি এখানে দিই, আমাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন বাটনে ক্লিক করি, তখন ব্যাকএন্ডে অলরেডি পোস্ট মেথড রান করা হয়। যেহেতু আমরা দেখেছিলাম পোস্ট মেথড দিয়ে আমরা আমাদের ইনফরমেশন অ্যাসাইন করতে পারি সেকেন্ড অ্যাপ্লিকেশনে। যেহেতু আমি হচ্ছি ক্লায়েন্ট এবং আমি সেকেন্ড অ্যাপ্লিকেশনের সার্ভারে আমার ইনফরমেশন দিচ্ছি, কাজেই লগ ইনে ক্লিক করার পর আমরা মূলত ব্যাকএন্ডে পোস্ট মেথড দিয়ে অ্যাপ্লাই করছি আমাদের ইনফরমেশন গুলো লিপিবদ্ধ করার জন্য বা ইনফরমেশন অ্যাসাইন করার জন্য। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন সেকেন্ড অ্যাপ্লিকেশন কে আমাদের ইনফরমেশন দিই, লেটস সে আমাদের আইডি, নেম এবং ইমেল, তো অথবা আমরা কোনো একটা পার্টিকুলার ডাটা সেট পার্স করতে চাই অথবা পেতে চাই, তখন অবশ্যই আমাদেরকে এই ডাটাগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে সেন্ড করা লাগবে। এবং আমরা যে ডাটা পাবো অবশ্যই সেটাও কোনো না কোনো একটা ফরম্যাটে থাকবে, যার থ্রুতে আমরা ডাটাটা দেখতে পারবো। তো ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ করা ডাটা ফরম্যাট হচ্ছে জেসন ফরম্যাট। এবং আমরা দেখবো N8N কিভাবে জেসন ফরম্যাট দিয়ে ডাটা পার্স করা যায় এবং ডাটা অ্যাসাইন করা যায়।
তো জেসন ফরম্যাট নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে পরবর্তীতে। তো আমি সংক্ষেপে বলছি, জেসন ফরম্যাট মূলত কি কি ভ্যালু পেয়ার মেথডে কাজ করে। লেটস সে একটা কি থাকবে এবং একটা পেয়ার থাকবে, সরি একটা ভ্যালু থাকবে। তো এই হচ্ছে কি পেয়ার, কি ভ্যালু পেয়ার। তো ভ্যালুর সিনট্যাক্স যে কোনো ধরনের হতে পারে। লেটস সে ইন্টিজার হতে পারে, ইন্টিজার নাম্বার হতে পারে, অথবা স্ট্রিং হতে পারে, অথবা বুলিয়ান হতে পারে, লেটস সে ট্রু ফলস, যে কোনো কিছুই হতে পারে। তো আমরা পরবর্তীতে একটা ইন ডেপথ আলোচনা করব জেসন নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এখন আমরা আলোচনা করব এন্ড পয়েন্ট নিয়ে। এন্ড পয়েন্ট মূলত কি? আহ, আমরা একটা অ্যাপ্লিকেশনের একটা পার্টিকুলার অংশের যদি অ্যাক্সেস নিতে চাই, তখন ওই অ্যাপ্লিকেশনের ইউআরএল দিয়ে আমাদের রিকোয়েস্ট পাঠাতে হয় যে আমরা ওই অ্যাপ্লিকেশনের পার্টিকুলার কিছু কম্পোনেন্টের অ্যাক্সেস নিতে চাই। তো সবার প্রথম হচ্ছে বেস ইউআরএল। বেস ইউআরএল হচ্ছে মেইনলি সেকেন্ড অ্যাপ্লিকেশনকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক ইউআরএল। সেটা মূলত ডোমেইন হতে পারে, একটা সফটওয়্যারের ডোমেইন হতে পারে। যেমন এই জায়গায় মূলত আমরা এপিফাই টুল বা সফটওয়্যারের ডোমেইন দেখতে পাচ্ছি, এটা মূলত বেস ইউআরএল হিসেবে কাজ করে। তো আম, এটা হচ্ছে আংশিক রিকোয়েস্ট। আমরা যদি ফুল রিকোয়েস্টের দিকে চিন্তা করি, তাহলে আমরা সেকেন্ড যে ইউআরএলটা রয়েছে সেটা একটু ব্রেকডাউন করব। লেটস সে প্রথম api.apify.com v2 ভার্সন 2, এই টোটালটা হচ্ছে একটা বেস ইউআরএল। আর বেস ইউআরএল দিয়ে ইউনিকনেস বোঝায় যে আমরা এপিফাই এর অ্যাক্সেস নিতে চাই। তারপর আমরা এন্ড পয়েন্ট এন্ড পয়েন্ট হিসেবে কাউন্ট করব অ্যাক্টস, অর্থাৎ অ্যাক্টর। আমরা এপিফাই এর অ্যাক্টর সেগমেন্টটার রিকোয়েস্ট নিতে চাই। তারপর আমরা এন্ড পয়েন্ট দিয়ে স্পেসিফিক অ্যাক্টরের নাম রাইট করলাম, যেমন কম্পাস, ক্রোলার, গুগল প্লেস। অর্থাৎ গুগল প্লেস স্ক্রেপ করার জন্য যে অ্যাক্টরগুলো রয়েছে এপিফাইয়ের ভেতরে, সেই অ্যাক্টরটা অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা বা নামটা রাইট করলাম। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় প্রত্যেকটা এলিমেন্ট একটা রিসোর্স হিসেবে কাজ করে, এবং এবং প্রত্যেকটা এলিমেন্টের এন্ড পয়েন্ট ধরে ধরে আমরা রিকোয়েস্টগুলো করতে পারি। এবং পরবর্তী রিকোয়েস্ট পাঠানো হয়েছে রান সিঙ্ক, অর্থাৎ এপিফাই একটা রান করবে এবং ডাটা সেট আসা পর্যন্ত অপেক্ষা করবে। তারপরে একটা কোয়েশ্চেন মার্কের পরে আমরা আমাদের সেই স্পেসিফিক অ্যাক্টর রান করার পর কোন ধরনের ডাটা, লেটসে আমরা গুগল প্লেস পার্স করলাম, বিভিন্ন ধরনের গুগল প্লেস পার্স করার পর অবশ্যই জেসন ফরম্যাটে কিছু স্পেসিফিক ইনফরমেশন আমরা পেয়েছি, যেমন টাইটেল হতে পারে, স্পেসিফিক প্লেসের নাম হতে পারে, এবং লোকেশন হতে পারে। তো প্রত্যেকটা আলাদা আলাদা জেসন ফরম্যাটে থেকে আমরা যদি মানে আলাদা ভাবে অ্যাক্সেস নিতে চাই, তখন এই কোয়েশ্চেন মার্কের পরে আমরা কোয়েরি পাঠাতে পারি, অথবা আমরা বডির এলিমেন্ট পাঠাতে পারি, অথবা আমরা যে এপিফাই প্ল্যাটফর্মটা ইউজ করছি তার জন্য অবশ্যই আমাদেরকে একটা এপিআই টোকেন দেওয়া হয়, মানে অথেন্টিকেট করার জন্য যে আমরা আসলেই এই ধরনের রিকোয়েস্ট পাঠানোর জন্য ভ্যালিড। তো এর জন্য আমাদের এপিআই টোকেন দেওয়া হয়। তো মূলত কোন ধরনের ডাটার কতটুকু অংশ আমাদের দরকার, সেজন্য এই এই ইউআরএল এর কোশ্চেন মার্কের পর আমরা বিভিন্ন ধরনের কোয়েরি এবং আমাদের অথেন্টিকেশন যে পিন অথবা টোকেন রয়েছে তা আমরা পাঠাতে পারি। তো এর পরবর্তীতে আমরা দেখব আরেকটা ইউআরএল হচ্ছে গুগল নিউজ। গুগল নিউজের থেকে যদি আমরা নিউজ পার্স করতে চাই, তখন অবশ্যই আমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের প্রথম দরকার একটা বেস ইউআরএল। তো বেস ইউআরএল হচ্ছে gnews.io/api/v4/top হেডলাইন। মূলত আমরা গুগল নিউজের এপিআই ভার্সন 4 এবং টপ হেডলাইন পার্স করতে চাই, এই ইন্টারফেসটা পার্স করতে চাই। তো এর জন্য আমরা কোশ্চেন মার্কের পর চাইলে আমাদের কাস্টম যে ইনফরমেশন গুলো আমরা চাই তা কিন্তু পেয়ে যেতে পারি। লেটস সে গুগল নিউজে তো অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন নিউজের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, টেকনোলজি, কান্ট্রি এবং অন্যান্য আরো অনেক ধরনের ক্যাটাগরি। তো আমরা স্পেসিফিক্যালি কোয়েরি পাঠিয়ে মূলত টেকনোলজি টাইপের ক্যাটাগরি
এবং তার ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, এবং ম্যাক্সিমাম 5 অর্থাৎ প্রথম 5টা যে ইনফরমেশন আছে সেইগুলো আমরা পার্স করতে পারবো। এই যে আমরা কাস্টমলি কুয়েরি পাস করছি, এর থ্রুতে আমরা যে কোনো ধরনের ইনফরমেশনের অংশ পার্স করতে পারবো। তারপর হচ্ছে আমাদের অথেন্টিকেশন অংশ, অর্থাৎ আমার গুগল নিউজ থেকে আমাদের একটা ইউনিক এপিআই কি দেওয়া হয়েছে, যাতে আমাদেরকে ক্লায়েন্ট হিসেবে আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ আমরা এখন ভ্যালিডলি গুগল নিউজ থেকে পার্স করতে পারবো। তো এই এপিআই কি আমরা কোয়েরি প্যারামিটারে দিয়ে দিয়েছি, যাতে গুগল নিউজ ব্যাকএন্ডে আমাদেরকে অথেন্টিকেট করতে পারে। এই হচ্ছে টোটাল ইনফরমেশন। তো আমরা পরবর্তী গুলোতে আর ভালো করে দেখব কিভাবে ডকুমেন্ট রিড করতে হয় এবং অ্যানিটেনের থ্রুতে আমরা এই এপিআই গুলো কল করতে পারি। তো সবশেষে হচ্ছে কুয়েরি প্যারামিটার এবং বডি এবং হেডার। তো আমরা আগেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তাও একটু বলছি। কুয়েরি প্যারামিটার হচ্ছে আমরা কোনো একটা ইন্টারফেসকে অ্যাক্সেস করার পর তার স্পেসিফিক কোনো ডাটা যদি আমরা পাস করতে চাই, তাহলে আমরা কুয়েরি পাঠিয়ে দিব আমাদের ইউআরএল থ্রুতে। তো লেটস সে এখানে একটা গেট মেথড ইউজ করা হয়েছে। আমরা আগেই বলেছি গেট মেথড হচ্ছে মূলত কোনো ডাটা পার্স করার জন্য বা ডাটা নিয়ে আসার জন্য বা ডাটা রিট্রিভ করার জন্য যেই মেথড। তো এই মেথডে আমরা ইউজার এন্ড পয়েন্ট হচ্ছে ইউজার, অর্থাৎ ইউজার ইন্টারফেসের কোয়েরি এজ 20 এবং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এই রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সব আমরা পেয়ে যাব। রিকোয়েস্ট বডি প্যারামিটার। বডি প্যারামিটার মূলত আমরা পোস্ট রিকোয়েস্ট অথবা আপডেট রিকোয়েস্টে ইউজ করতে পারি। আমাদের পোস্ট অথবা আপডেট রিকোয়েস্টে মূলত কি হয়, আমরা আমাদের ডাটা অ্যাসাইন করি অন্য একটা অ্যাপ্লিকেশনে। তো আমরা এই বডি প্যারামিটারের মাধ্যমে আমাদের ডাটাগুলো লিখে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনে অ্যাসাইন করতে পারি। এবং হেডার আমরা আগেই বলেছিলাম, হেডার মূলত অথেন্টিকেশন জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা আগে দেখেছিলাম যে আমাদের এপিআই টোকেন রয়েছে বা কি রয়েছে, সেগুলো আমরা হেডারের থ্রুতে পাস করতে পারি। তো N8N এর ইন্টারফেস এবং ইউআরএল এর ইন্টারফেস সম্পূর্ণ আলাদা। আমরা দুইভাবেই মূলত এপিআই কল করতে পারি। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব কিভাবে N8N এর থ্রুতে আমরা এপিআই কল করতে পারি, যেখানে আমাদের বডি প্যারামিটার থাকবে, আমাদের কুয়েরি প্যারামিটার থাকবে এবং আমরা অথেন্টিকেশনের জন্য হেডার ইউজ করব। তো লাস্টলি আমি একটা টোটাল সিনারিও যদি কল্পনা করি, লেটস সে আমাদের ফুড পান্ডা অ্যাপ্লিকেশন যদি কেউ ক্লিক করে অথবা এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে যায়, তখন যদি কেউ রেস্টুরেন্টের টোটাল ওভারভিউ দেখতে চায়, তখন সে কি করবে? তখন অবশ্যই, যেহেতু আমরা দেখতে চাই অথবা কিছু রিট্রিভ করতে চাই বা পেতে চাই, সেজন্য আমরা গেট মেথড ইউজ করব এবং এন্ড পয়েন্ট ইউজ করব /রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্ট ইন্টারফেসের ওভারভিউটা আমরা দেখতে চাই। যদি আমরা অর্ডার প্লেস করতে চাই, অর্ডার প্লেস করার সময় কি হয় মূলত, আমরা আমাদের ইনফরমেশন দিই, পেমেন্ট ইনফরমেশন দিই, দেওয়ার পর অর্ডারের জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করি। তখন মূলত পোস্ট মেথড কল করা হয় এবং অর্ডার ইন্টারফেসের এন্ড পয়েন্টে এপিআইটা যায় এবং গিয়ে আমাদের অর্ডারটা প্লেস করে। এবং আমরা যদি আমাদের লেটস সে অর্ডারের ইনফরমেশন আপডেট করতে চাই, অর্থাৎ অথবা দেখা গেছে আমাদের নাম আগে ভুল দিয়েছিলাম বা ভুল অ্যাসাইন করেছিলাম, এখন আমরা সঠিকটা দিতে চাই, তখন আমরা পুট মেথড ইউজ করবো এবং ওই অর্ডারের এন্ড পয়েন্টে গিয়ে আমাদের ইনফরমেশনগুলো আপডেট করব। তারপর যদি আমরা কেউ অর্ডার ক্যান্সেল করতে চাই, অবশ্যই ডিলিট বাটন অথবা ক্যান্সেল বাটন থাকে, ক্যান্সেল নাও বাটন। তো তার জন্য আমাদের অবশ্যই ডিলিট মেথড ইউজ করতে হবে এবং অর্ডার এন্ড পয়েন্টে যেতে হবে এবং স্পেসিফিক যে অর্ডারটা রয়েছে আমরা সেখান থেকে ডিলিট করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমরা এপিআই নিয়ে আরও ডিপ ডাউন যাব এবং আমরা সরাসরি অ্যাপ্লিকেশন লেভেলের অর্থাৎ N8N দিয়ে আমরা এপিআই কল করব। তো সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যদি অবশ্যই ইনফরমেশন মনে হয় আমার এই ভিডিওটা, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।